গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা, দেশ থেকে বিশ্ব, সবকিছু চালিকা অর্থ। সেই অর্থনীতির 10 দিগন্ত নিয়ে চ্যানেল এস এর নিয়মিত আয়োজন লিডারশিপ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নবুয়ত রহমান। পরিবেশিত হচ্ছে হিট বাংলাদেশ, প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড, দৌলত প্রপার্টিস লিমিটেড এবং ইনটেক প্রপার্টিস লিমিটেডের সৌজন্যে। দর্শক, কথা বলতে চাই অর্থনীতি নিয়ে, কথা বলতে চাই উন্নয়ন নিয়ে। নতুন বছরের যাত্রা শুরু হলো। প্রত্যাশা এবং প্রাপ্তি কতটুকু? ব্যবসায়ীদের প্রত্যাশা অনেক বেশি। সেই বিষয় নিয়ে কথা বলার জন্য অত্যন্ত দুজন চমৎকার অতিথি আমাদের স্টুডিওতে যুক্ত আছেন। প্রথমেই প্রফেসর হারুনুর রশিদ, সহকারী অধ্যাপক, মিজানুর রহমান খান, ডিগ্রি মহিলা কলেজ এবং জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আরও আছেন নিয়াজ আলী চিস্তি, সাবেক পরিচালক এফবিসিসিআই, সভাপতি ইসাব। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। দর্শক, কথা বলবো উন্নয়ন অর্থনীতি নিয়ে। আমরা নতুন বছরে পদার্পণ করলাম, নতুন একটা অর্থনীতি, নতুন একটা পথ। নতুন বছরে বিনিয়োগ স্থবিরতা কতটা কাটবে এবং অর্থনীতি কতটা গতিপথ পাবে, আপনার কাছে কি মনে হয়? জি, নবুয়ত ভাই, আপনাকে ধন্যবাদ। আমাদের বাংলাদেশ আজকে স্বাধীনতার 53 বছরে পদার্পণ করলো। তো আমাদের দেশের ব্যবস্থাটা হলো যে আমরা দেখতে পাচ্ছি আমাদের অর্থনীতি স্থবির অবস্থায় পৌঁছে গেছে। বিগত সময়গুলিতে আমাদের অর্থনীতির উপরে বিশাল ধাক্কা গেল। বিগত 16-17টি বছর আপনি লক্ষ্য করে থাকবেন যে আমাদের ব্যাংক ব্যবস্থা একেবারে প্রজুরধ্বস্ত হয়ে গিয়েছিল। আমাদের আমদানি রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল। আপনার জানার কথা অজানার নাই যে বিগত প্রধানমন্ত্রী যেদিন পদত্যাগ করলেন 5ই অগাস্ট, এই পদত্যাগের দিনও আমাদের রিজার্ভ মাত্র ছিল $9 বিলিয়ন। তো এখন আমরা একটু আশা দেখছি, আমাদের আজকেও পত্রিকাতে দেখলাম যে আমাদের রিজার্ভ $21 বিলিয়ন। ইনশাল্লাহ আমরা আশাবাদী ভবিষ্যতে আমাদের একটা ভালো রিজার্ভ আমরা পাবো এবং আমাদের অর্থনীতি গতি পাবে। আর তাছাড়া কিছুদিন ধরে আপনার ডলার সংকট চলছে, আমাদের আমদানিটি একটু সীমিত হয়ে আছে। তো আমি আশা করি যে অল্প দিনের মধ্যেই ডলার সংকটটাও কেটে যাবে এবং নিত্য প্রয়োজনীয়, যেহেতু সামনে রমজান, আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস আমদানি করতে হয়। সয়াবিন তেল, সোলা, বেসন, মসুর ডাল। আমরা একটা আমদানি নির্ভর, যদিও আমাদের দুর্ভাগ্য জাতি, আমাদের আমদানি নির্ভর। আমরা কৃষিভিত্তিক দেশ। আমাদের যদি আমরা একটু চেষ্টা করি, কৃষকদেরকে যদি স্বল্প মূল্যে স্বল্প সুদে ঋণ দিতে পারি, তাহলে কিন্তু আমাদের আমদানির প্রয়োজন নেই। যেমন এক সময় আমাদের খাদ্য আমদানি করতে হতো, এখন আর আমাদের খাদ্য আমদানির প্রয়োজন নেই। আর আরেকটা ব্যাপার হলো অর্থনীতি, আমরা আশাবাদী। এই সরকার, আমরা চাই যে এই সরকার যেন একটা বিষয় দূর করে, সেটা হলো সমাজের উপর তলার যে মানুষগুলি বসবাস করে আর একেবারে নিচের তলার, তাদের মধ্যে বৈষম্য কিন্তু ব্যাপক। আজকে দেখা যায় যে আমার দিনাজপুর থেকে, গফরগাঁও থেকে, তারপর বগুড়া থেকে সবজি যে দামে উৎপাদন করা হয়, যা দামে কিনে আনা হয়, ঢাকার বাজারে এসে সেটা 8 গুণ 10 গুণ। আমরা আরেকবার আসবো আপনার কাছে। জি, থ্যাংক ইউ। আপনাকে নিয়াজ আলী চিস্তি, আপনার কাছে আসতে চাই। আপনি অর্থনীতি নিয়ে কাজ করছেন, আপনি সাবেক পরিচালক এফবিসিসিআই, এবং আপনি অর্থনীতির গতিপথটা নতুন বছরে আপনার অর্থনীতি নিয়ে প্রত্যাশা কেমন? ধন্যবাদ আপনাকে, সেই সাথে যারা দেখছেন এবং আমাদের সাথে রয়েছেন, আলোচনায় যে রয়েছেন প্রফেসর সাহেব, এবং যারা শুনছেন সকলকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তো প্রত্যাশা যে জায়গাটার কথা আপনি উল্লেখ করলেন, আমরা ব্যবসায়ীরা অবশ্যই প্রত্যাশা করে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের চাওয়া পাওয়া, সেই সাথে প্রত্যাশা, আপনার কোনো অংশেই কিন্তু আমরা প্রত্যাশা ছাড়া মানুষ না, বা আমরা হোপ নিয়ে বেঁচে থাকি। আমাদের যারা ব্যবসা করে এসছি তারা আপনার বিগত কোভিডের যে মহামারী আমাদের সমগ্র বিশ্বে হানা দিল, এর পরবর্তীকালে আপনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, গাজা প্যালেস্টাইনের ভয়াবহ আপনার যে যুদ্ধটা এখনো চলমান, সেই সাথে আপনার রাশিয়া আমেরিকার সাথে একটা অন্তদ্বন্দ্ব, সবকিছু মিলে কিন্তু আপনার সারা ওয়ার্ল্ডে কিন্তু আপনার একটা ভারসাম্যহীন অবস্থা ফিনান্সিয়ালের বিষয়টার দিকে আমি যদি আলোকপাত করি। তো সেই সাথে আমরা যেহেতু একটা টোটালটা একটা গ্লোবাল ভিলেজ, তা আমাদের এখান থেকেও কিন্তু এটা চাপটা কিন্তু আমাদের মধ্যে পড়েছে, যার ফলশ্রুতিতে যেটা দেখা গেছে আপনার 80-82 টাকার ডলার, যেটা আপনার ইসের সময় ছিলেন, কোভিডের পূর্ব মুহূর্তে ছিল, এটা চলে এসছে 120 টাকা। এবং আপনার ইনফ্লেশন কিন্তু বর্তমানে চলছিল 11.38% ইনফ্লেশন। তারপরে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের ইকোনমি এখন কিন্তু অ্যাবাভ $418 বিলিয়ন আমাদের ইকোনমি। সেই ইকোনমিতে আপনার সম্ভব হচ্ছে আমাদের যেই দক্ষ জনশক্তি, আমাদের যেই একান্ত আমাদের যে ইচ্ছা শক্তি, বা আমাদের যে কর্ম স্পৃহা যেটা বলে থাকে, সেটার জন্য কিন্তু সম্ভব হয়েছে। দেখবেন আমরা অন্য কোনো জাতি পাবেন না যারা কিনা আপনার
এই সকাল ঘুম থেকে ওঠার পরে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত তারা কিন্তু সামগ্রিকভাবে সবসময় কিন্তু হয়তো বা যারা চাকরি করে চাকরির পরেও কিন্তু একটা ব্যবসা করে, বা যারা বিজনেস করে তারা রাত্রেবেলাও তার ফ্যাক্টরিতে খবর নেয় তারা তাদের ফোরম্যান রয়েছে কিনা, তাদের মেশিনগুলো চলছে কিনা ঠিক মতো, ঘুমানোর আগ পর্যন্ত কিন্তু। এবং ঘুমে কিন্তু তারা স্বপ্ন দেখে হচ্ছিল গিয়া তার ফ্যাক্টরির স্বপ্ন দেখে। এই হলো গিয়ে আমরা বাঙালি জাতি, যার জন্য সম্ভব হচ্ছে এতগুলো লোক, আপনার 18 কোটির লোক এত ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে কিন্তু আপনার সুন্দরভাবে বেঁচে আছে এবং মাথা উঁচু করে বেঁচে আছে। তো বর্তমানে যে আমাদের বিগত বছরে 2024 সালের জুলাইয়ের যে বিপ্লব, আপনার ছাত্র জনতার যে বিপ্লব, যে বিপ্লবের মধ্যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বিপ্লবের থেকে আমাদের আশা প্রত্যাশা কিন্তু অনেক বেশি মাত্রায় আমরা সকলে কিন্তু ডিজার্ভ করি এটা, বা আমরা আশা করি আশা মাত্রা অনেক বেশি। বাস্তবতা হচ্ছিল গিয়ে ভিন্ন একটু। আমাদের কিন্তু এখন দেখেন আমাদের ইনফ্লেশন কিন্তু বেড়ে যাচ্ছে, যেটা কিনা আপনার আগস্ট মাসের যে ইনফ্লেশন ছিল 10.38%, সেটা কিন্তু আপনার ডিসেম্বরে চলে এসেছিল গিয়ে আপনার 11.38%। আপনার বাজারে কিন্তু সরবরাহ রয়েছে, ঘাটতি নেই কিন্তু। তারপরে কিন্তু সবজির দাম থেকে শুরু করে চাল, ডাল, লবণ, তেল, নিত্য ব্যবহার্য যে সকল জিনিসপত্র দাম কিন্তু আপনার ঊর্ধ্বগতি, এবং মানুষ কিন্তু নবিশ্বাস হয়ে আছে। তাদের কিন্তু যেই ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু তারা ক্রয় করতে পারছে না। আপনার প্রতি বছর কিন্তু আপনার নতুন পে স্কেল হয়, গভর্নমেন্ট লেভেলে হয়, আমার যারা এন্টারপ্রেনার যারা, তারাও কিন্তু আমাদের স্যালারিগুলো বৃদ্ধি করে থাকে। কিন্তু সেই অনুযায়ী কি আমরা বৃদ্ধি করতে পারছি? আমাদের যেখানে প্রায় 20% মোর দেন আপনার সবকিছু আপনার বেড়ে গেছে দাম, আমরা একটা স্টাফকে আপনার স্যালারি যদি বাড়াই তাহলে কত পার্সেন্ট বাড়াবো? হয়তো 5% বা 10%। তাহলে এই যে ঘাটতিটা, সেই ঘাটতিটি কিন্তু আপনার আমাদের এখানে পরিলক্ষিত হচ্ছে। তো আমাদের প্রত্যাশা অবশ্যই আছে যে আমাদের অ্যাটলিস্ট নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এরকম যে ডলার যেহেতু আপনার পূর্বে যেটা হয়েছে, আপনার প্রচুর পরিমাণ আপনার অর্থ, বৈদেশিক অর্থ কিন্তু চলে গেছে লোকে আপনার দেশ ছেড়ে, বর্ডার ওই পারে চলে গেছে, বাইরে চলে গেছে। এটা কিন্তু এখন আপনার রোধ হয়েছে বা বন্ধ হয়েছে। আমাদের প্রত্যাশা হচ্ছিল গিয়ে যেন অবশ্যই যেন ডলার যেহেতু আপনার বাইরে যাওয়াটা বন্ধ হয়েছে, যে ডলারটা এখানে আছে সেটা যেন প্রপারলি আপনার ডিসবার্সমেন্ট হয়, প্রপারলি যেন ইউটিলাইজ হয়, তাহলে কিন্তু আমাদের যে ইনফ্লেশনটা, সেই ইনফ্লেশন মাত্রাটা কিন্তু কমে যাবে। আরেকবার আসবার আপনার কাছে, বড় একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে 2024 একটা বড় পট পরিবর্তন হলো, ক্ষমতা পরিবর্তন হলো। আপনাদের যে প্রত্যাশা ছিল, বা আপনারাও নিশ্চয়ই এটার সাথে যুক্ত ছিলেন, আপনার কাছে কি মনে হলো প্রত্যাশা যে ছিল সেটা কতটা পূরণ হয়েছে, বা আশাটা কতটুকু আপনারা দেখছেন? আপনি সবই জানেন, আমরা আমাদের যুগপৎ আন্দোলন করেছি বিএনপির সাথে মিশে এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। বিগত 16-17 বছর বলতে গেলে একটা লুটপাট হয়েছে, অর্থনীতি বলেন। আর একটা কথা আপনি না জানলেই নয়, শেরেবাংলাকে ফজলুল হক একটা কথা বলেছিল যে বাংলার অর্থনীতি বাংলার রাজনীতি। আপনি অর্থনীতি যদি স্টেবল না করতে পারবেন, আপনি রাজনীতি কোথায় করবেন? আর একটা ছোট্ট ভূখণ্ড, ভাই যেটা বললো, আমাদের কিন্তু অনেক রিসোর্ট আছে। আমাদের এই যে অর্থনীতিতে যে ব্যাপক একটা ধাক্কা খেলো, সেটা কিন্তু ইনশাল্লাহ আস্তে আস্তে রিকভার হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমরা কিন্তু আপনি যেটা বললেন যে আমরা কতটুকু প্রাপ্তি হয়েছে, আমরা প্রাপ্তিটা বলবো না যে আমরা আশা ছেড়ে দিয়েছি, আমরা আশা করি প্রাপ্তিটা হবে। এবং আমরা বিভিন্ন সময় আমরা বলেছি যে আমাদের এই সরকারকে যে আমরা সময় দিতে চাই, আমরা সময় দিতে চাই, তবে একটা যৌক্তিক সময় যেন ওনারা নেয়। আর একটা কথা হলো, আমি একটা বলতে চাই যে আমরা এই জাতীয় প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম করে বলেছিলাম যে প্রাপ্তি এবং প্রত্যাশা কতটুকু হয়েছে। সেখানে আমরা বলেছি যে প্রধানমন্ত্রী 2বারের বেশি কেউ হতে পারবে না, তারপর বিরোধী দল থেকে আপনার চিফ হুইপ নিয়োগ করতে হবে, এবং আমাদের 12 দফা দাবির মধ্যে প্রায় অনেকগুলি দাবি চলে এসেছে। কারণ কি, আমরা সেটা জনগণের মুখ থেকে শেখা উচ্চারিত দাবি। আরেকটা ব্যাপার হলো যে আমরা দাবি করব যে নির্বাচনী ট্রেন্ডটা যেন বর্তমান সরকার চালু করে দেয়। আপনি স্থানীয় সরকার নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে দেন, তারপর আপনার উপজেলা নির্বাচন দিয়ে দেন, তারপর সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে দেন। বিগত 17 বছর ধরে মানুষ যে নির্বাচন বিমুখিতা তৈরি হয়েছে, এই নির্বাচনী ট্রেন্ডটা যদি আপনি চালু করেন, তাহলে নির্বাচনের প্রতি মানুষের আস্থা চলে আসবে। আপনি জানেন বিগত নির্বাচনগুলি কেমন হয়েছে। 8-এর নির্বাচন, 14-র নির্বাচন, 18-র নির্বাচন এবং 24-এর নির্বাচন। 18-র নির্বাচনটা হলো বাংলাদেশের একটা কলঙ্কিত অধ্যায়, এবং এটা ব্যুরোক্রেটিক করাপশন ছাড়া আর কিছুই নয়। আমরা আরো কথা বলবো, আপনাকে ধন্যবাদ। নিতে চাই ছোট্ট একটা বিজ্ঞাপন। দর্শক, আপনারা দেখছেন উন্নয়নমূলক অনুষ্ঠান লিডারশিপ। যেতে চাই ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে।
দর্শক, সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা কথা বলছি উন্নয়ন অর্থনীতি নিয়ে, আপনি অর্থনীতির সাথে যুক্ত আছেন। আমরা নতুন বছরে পদার্পণ করলাম, অর্থনীতিবিদরা বলছেন যে নতুন বছর অর্থনীতির জন্য বড় একটা চ্যালেঞ্জ রয়েছে। বিনিয়োগ স্থবিরতাও কতটা কাটবে, আপনার কাছে কি মনে হয়? নিঃসন্দেহে অ্যাকচুয়ালি আপনার একটা অনিশ্চয়তা কিন্তু রয়েছে এবং চ্যালেঞ্জও রয়েছে। আপনার অর্থনীতি বিষয়টা এরকম, আপনার একটা গাছ যেমন আপনি যখন ফল আসে সেটা কিন্তু একদিনে আসে না। একটা গাছ রোপণ করতে হয়, নার্সিং করতে হয়, একটা পর্যায়ে আপনার ফলটা আসে। দেখুন, আপনার যে কোনো একটা ফ্যাক্টরি যখন আপনি স্টার্ট করবেন তখন কিন্তু ব্রেক ইভেন্টে পৌঁছতে আপনার অ্যাটলিস্ট 3 থেকে 4 বছর সময় প্রয়োজন। এরপর হয়তো আপনি সেখান থেকে আপনি রেজাল্ট পাবেন। কিন্তু আমাদের বর্তমানে যে অর্থনীতি অবস্থা বিগত সরকার আপনি করে রেখেছে, এটা নিশ্চিত ভাই যেটা বললেন, উনি রাজনীতি করেন, ডেফিনেটলি রাজনীতি ভাষায় উনি কথা বলবেন। কিন্তু আমরা যা দেখেছি স্বচক্ষে, আপনার যে পরিমাণ আপনার বাংলাদেশে যে পরিমাণ আপনার লোন, আপনার বৈদেশিক লোন আমরা রয়েছে, প্রতিটা শিশু এখানে জন্মগ্রহণ করছে 90,000 টাকা ঋণ মাথায় নিয়ে। তো এবং আপনার ব্যাংকে আপনার তারল্য সংকট, আপনি দেখবেন বেশ কিছু ব্যাংকে আপনার যারা গ্রাহক রয়েছে তারা কিন্তু আপনার টাকা পাচ্ছে না। তো আপনার যদি নতুন আপনার যদি না হয়, ব্যবসা বাণিজ্য যদি ইনভেস্ট না হয়, এবং যাদের অলরেডি আপনার ব্যবসা বাণিজ্য রয়েছে তারা যদি আপনার টাকা যদি না তুলতে পারে, তাহলে আপনার ব্যবসাটা করবে কিভাবে? এবং বিগত সময়ে আপনার বুঝে হোক না বুঝে হোক অনেক শিল্প প্রতিষ্ঠান কিন্তু ধ্বংস করে ফেলা হয়েছে। হ্যাঁ, শিল্প কিন্তু এটা কারণ ব্যক্তির না, একটা দেশের। কিন্তু শিল্প একটা দেশের, এটা কোনো ব্যক্তির না। আমি হয়তো আপনার ব্যক্তি, আমি একটা সার্টেন একটা টাকা আমি হয়তো আপনি ওখান থেকে আমি পাবো লভ্যাংশটা, কিন্তু বাকি যে ইনভেস্টমেন্টটা সেটা ব্যাংকের ইনভেস্টমেন্ট, ব্যাংকের টাকা, পাবলিকের টাকা। তো সেটা আলটিমেটলি পাবলিকের প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানকে ধ্বংস করা হচ্ছে এবং হাজার হাজার লোক আপনার বেকার হয়ে গেছে। এই একটা বড় চ্যালেঞ্জ। এখন তাদেরকে নতুন কর্মসংস্থান দেওয়ার কোনো সুযোগ নাই এই মুহূর্তে। পাশাপাশি আমাদের ডলারের রেট কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। আজকে পর্যন্ত ডলার রেট হলো 123 টাকা। তো ডলার রেট বাড়লে, এবং আপনার রিসেন্টলি দেখেন কি হয়েছে, আপনার আমাদের বাণিজ্য আপনার অর্থ উপদেষ্টা মহোদয় বলেছেন আপনার 5% আপনার 5% to 10% আপনার ব্যাট ইমপ্লিমেন্ট করা হচ্ছে আবার নতুন করে। তো এগুলো কিন্তু আপনার স্বাভাবিকভাবে ইনফ্লেশন বাড়িয়ে দেবে এবং মানুষের যে দ্রব্যমূল্যের যে ক্রয়ের যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু সংকুচিত করে ফেলবে। তো এই চ্যালেঞ্জগুলো রয়েছে। আমি মনে করি যে বর্তমানে যে ডলারের যে সারপ্লাস, আপনি বর্তমানে রেকর্ড পরিমাণ আপনার আসছে হলো গিয়ে বিদেশ থেকে আপনার কিন্তু রেমিটেন্স এসছে, যেটা কিনা আপনার বিগত 6 বছরের মধ্যে রেকর্ড। আপনার ডিসেম্বরে যে পরিমাণ $2.5 বিলিয়ন আপনার রেমিটেন্স এসছে, এবং গত 6 মাসে কিন্তু প্রচুর পরিমাণ রেমিটেন্স এসছে, যেটা প্রায় $27 বিলিয়ন। লাস্ট জুন টু আপনার এই পর্যন্ত আপনার লাস্ট ডিসেম্বর থেকে এই জানুয়ারি পর্যন্ত আপনার প্রায় $27 বিলিয়ন এসছে, যেটা কিনা আগের বছর ছিল হলো গিয়ে আপনার 21.2 বা 21.3 বিলিয়ন। কত বেড়েছে! এবং আপনার আমাদের রপ্তানি কিন্তু বেড়েছে, প্রবৃদ্ধি কিন্তু হয়েছে, আপনার 12.8% রপ্তানি প্রবৃদ্ধি বেড়েছে। তাহলে আমাদের সংকট থাকার কথা না। তো তাহলে কেন তাহলে আমাদের চ্যালেঞ্জটা হচ্ছিল গিয়ে এই যে ডলার রিজার্ভ বাড়ছে, ভাই যেটা বললেন আমি একমত, রিজার্ভ বাড়ছে, ট্রু। কিন্তু সেইটা কিন্তু আপনার শুধু রিজার্ভ বাড়ালে হবে না, সেটা আপনার প্রপার ওয়েতে মার্কেটের যে সার্কুলেশন সেটা কিন্তু বাড়াতে হবে। তাহলে কিন্তু ডলার রেট কমবে। ডলার রেট কমলে, যেহেতু আমরা আমদানি নির্ভর, আমাদের সবকিছু অলমোস্ট আমদানি করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের আমদানি মূল্য কমে যাবে, জনগণ আপনার একটা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবে। নিশ্চয়ই। আপনার কাছে ফিরতে চাই, আপনি শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত আছেন, আপনি একজন অধ্যাপক। আপনার কাছে কি মনে হয়, শিক্ষা ব্যবস্থা যে সরকারি এসেছে পরিবর্তন করেছে, শিক্ষা ব্যবস্থাটাকে ওলটপালট করেছে, ইতিহাসকে বিকৃত করেছে, আপনার কাছে কি মনে হয় শিক্ষা ব্যবস্থা? ভাই, আপনি জানেন যে শিক্ষা সংস্কারের জন্য একটা শিক্ষা সংস্কার কমিশন গঠন করে দেওয়া হয়েছে। তারা বিগত সময়ের শিক্ষা ব্যবস্থা, বিগত 17 বছরে শিক্ষা ব্যবস্থাটা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছিল। আমি একটা কলেজের অধ্যাপক, আমি যখন দেখি আমার A+ যে মেয়েগুলি পায়, সে ছেলে মেয়েরা পায়, তাদেরকে দাঁড়িয়ে যখন জিজ্ঞাসা করা হয় যে আমি ভাত খাই, ইংরেজিটা বলো, সে ইংরেজিটা পারে না। সে গ্লাসটি ভাঙিয়াছে, সে ইংরেজিটা পারে না। পিলার বানান পারে না। অথচ আপনি নিজেও জানেন, আমরা যখন ছোট ছিলাম রাতের রাত আমরা পড়াশোনা করেছি। তাহলে কি করলো? বিগত 17 বছরে এই শিক্ষা ব্যবস্থাটাকে এমন অবস্থায় নিয়ে গেল যেখান থেকে কেরানি নির্ভর শিক্ষা ব্যবস্থা এখন নাই। আপনি কেরানি তৈরি করবেন, কেরানিরও তো আপনার বানান ঠিক মতো লিখতে হবে, সেটা কিন্তু লিখতে পারবে না। তো এই জন্য আমি বর্তমান সরকারকে প্রশংসা দিব যে তারা অলরেডি বিভিন্ন কাজ করে শিক্ষা সংস্কারের জন্য অনেকগুলি সুপারিশ তারা তৈরি করেছে, শিক্ষা সংস্কার কমিশন, এবং 15ই জানুয়ারির মধ্যে তারা সেই রিপোর্টটিও দিবে। এবং কিছু সিলেবাসও পরিবর্তন করা হয়েছে আগের সিলেবাসে চলে যাওয়ার জন্য। আমরা উন্নয়নশীল দেশ,
আমাদের শিক্ষা ব্যবস্থা উপরে নির্ভর করে পুরো জাতি। শিক্ষা কিন্তু একটা সম্পদ, আপনি ওখানে যদি বিনিয়োগ করেন তাহলে কিন্তু সেটা রিটার্ন আসবে। আর যদি আপনি চীনের দিকে তাকান, আপনি মালয়েশিয়ার দিকে আপনার তাকান, কাছে কি মনে হয় কোন কোন জায়গায় আসলে সংস্কারের প্রয়োজন রয়েছে? হ্যাঁ, মূল ব্যাপারটা হলো আমার প্রাথমিক শিক্ষা, তারপরে মাধ্যমিক শিক্ষা। সেই সিলেবাসটাকে আপনি বিগত সময়ে দেখা গেল যে নৈতিক শিক্ষাকে বাদ দিয়ে যে শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন সেটা একটা অগ্রহণযোগ্য একটা শিক্ষা ব্যবস্থা ছিল। আমরা চাই শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা থাকুক, প্রযুক্তির ছোঁয়া থাকুক। আজকে চীনের দিকে তাকান, আজকে তাইওয়ানের দিকে তাকান, কোরিয়ার দিকে তাকান, মালয়েশিয়ার দিকে তাকান। মালয়েশিয়া 65 সালে স্বাধীন হয়ে আজকে কোথায় চলে গেছে তারা, আমরা কেন পারি নাই? আপনি চীন, আমি বারবার চীনের কথা এই জন্য বলছি, চীন কিন্তু আমরা আপনি একটু যদি তাকান আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা ভারতে রপ্তানি করি $1 বিলিয়ন, $1.5 বিলিয়ন, আর ভারত আমাদের কাছে রপ্তানি করে $14 বিলিয়ন। ক্যান ইউ ইমাজিন ইট? একটা দেশ তার রপ্তানি থেকে টাকা পায়, আর তার শিক্ষা থেকে যে ইনপুট আসে মেধা, সেখান থেকে সে মেধাসত্ব পায়। আপনি এইভাবে একটা দেশকে বিগত সময়ে পঙ্গু করে দেওয়া হয়েছিল। এজন্যই আমরা রাজপথে, আপনি জানেন আমরা যুগপৎ আন্দোলন করেছি। 7ই জানুয়ারির যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমি আমার দল মাঠে ছিলাম, আমরা লিফলেট বিতরণ করেছি এই সরকারের বিরুদ্ধে। আমরা একটা পরিবর্তন চাই, আর নির্বাচন ব্যবস্থা তো ধ্বংস করে দেওয়া হয়েছে, মানুষের নির্বাচনের উপর কোনো আস্থাই ছিল না। নিশ্চয়ই আমরাও পরিবর্তন চাই। আপনাকে ধন্যবাদ দৌলত ভাই, থ্যাংক ইউ। আপনার সেক্টর নিয়ে একটু কথা বলতে চাই। আপনি ফায়ার সেফটি সিকিউরিটি নিয়ে কাজ করছেন, ইকুইপমেন্ট নিয়ে কাজ করছেন। আপনার সেক্টর মানে বেশিরভাগই হচ্ছে আমদানি নির্ভর। বর্তমানে আপনার সেক্টরের কি অবস্থা রয়েছে? আমাদের এমন একটা সেক্টর নিয়ে আমরা কাজ করি, এই সেক্টরের সাথে কিন্তু প্রত্যেকটা সেক্টর রিলেটেড, যেহেতু ফায়ার সেফটি সিকিউরিটি। এখন সেফটি সিকিউরিটি ছাড়া কিন্তু কোনো কিছুই আপনার সহজভাবে, আপনার সাবলীলভাবে অথবা আপনার সেফ না। তো সেই ক্ষেত্রে আমাদের যে সেক্টরটা আমরা কাজ করি, আমরা গর্ববোধ করি। এই সেক্টরটা শুধুমাত্র ব্যবসা না, এটা আমি মনে করি এটাও একটা আপনার সার্ভিস ওরিয়েন্টেড বা আপনার জনকল্যাণমূলক একটা সেক্টর। যেহেতু আপনার এখন একটু স্থবিরতা রয়েছে, আপনার নতুন এন্টারপ্রেনার আসছে না, এবং যারা পুরাতন যারা এন্টারপ্রেনার তারাও ইনহ্যান্সমেন্ট বা আপনার বাড়াচ্ছে না শিল্প, এই জন্য আমাদের অনেকটা স্থবির। আপনার ব্যবসা বাণিজ্য আমাদের সেক্টরটা অনেকটাই স্থবির হয়ে আছে। তবে আশা করছি যে যদি আপনি আবার নতুন করে আপনি ইমপ্লিমেন্ট হয়, আপনার ইনভেস্টমেন্ট হয়, তখন আমরা হয়তো ঘুরে দাঁড়াবো। সেই সাথে আমাদের সেক্টরটা যেহেতু আমদানি নির্ভর, তো আমরা আমাদের থেকে চেষ্টা করছি এখানে নতুন করে আপনার শিল্পায়ন দিকে যাওয়া যায় কিনা। এটা এখন সম্ভব, আগে একসময় ছিল না। দেশীয়ভাবে উৎপাদন, ইতিমধ্যে আমরা বেশ 2 থেকে 3টা কোম্পানি অলরেডি ফায়ার ডোর সেটা করছে, এবং কিছু কিছু কোম্পানি আপনার চেষ্টা করছে বাল্ব থেকে শুরু করে অন্যান্য ফিটিংস গুলো তৈরি করতে। তাহলে আমরা শুধুমাত্র আমাদের সেক্টরের জন্য না, আমরা এগুলো সারপ্লাস হয়ে আমরা এটা কিন্তু এক্সপোর্ট করতে পারবো। আপনি বর্তমানে ইসাবের প্রেসিডেন্ট, আপনাদের এই সংগঠন থেকে কি কি পদক্ষেপগুলো গ্রহণ করছেন? না, আমি বর্তমানে প্রেসিডেন্ট ইসাবের। আমরা ইতিমধ্যে আমরা প্রতি বছরই আমরা করে থাকি একটা ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি সিকিউরিটি একটা এক্সপো করে থাকি, যেটা এই বছর হওয়ার কথা ছিল আপনার ফেব্রুয়ারিতে। সবকিছু পারিপার্শ্বিক অবস্থা এবং আপনার অর্থনৈতিক অবস্থা যেহেতু একটু আপনি স্থবির, এর জন্য আমরা এটা নিয়ে গিয়েছি আপনার আগামী নভেম্বরে। আর আশা করছি নভেম্বর হবে, এবং এটা দেশ বিদেশ থেকে প্রায় আপনার 90-এর অধিক কোম্পানি এখানে অ্যাটেন্ড করে। বিদেশি কোম্পানি প্রায় 30টার অধিক বিদেশি কোম্পানি থাকে। মানে এর মাধ্যমে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আপনার অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করা, আপনার আধুনিক যে প্রযুক্তিগুলো সেই প্রযুক্তির সাথে আপনার ক্লায়েন্ট যেগুলো রয়েছে বা কাস্টমার যারা আছে তাদের সাথে আপনার একটা পরিচয় ঘটানো, এবং তারা নতুন নতুন যে সকল আপনার পণ্য বা আপনার সিস্টেম, সেই সিস্টেম সম্পর্কে তাদেরকে জানানো। এবং এখানে আপনার জেনে খুশি হবেন যে আমরা ইতিমধ্যে আমরা শুরু করেছি, এবং আমরা স্টিল নাও এটা আপনার লিড দিচ্ছি। বাংলাদেশে একমাত্র ফায়ার সেফটি সিকিউরিটি আমাদের যে অ্যাসোসিয়েশন ইসাবের মাধ্যমে এটা প্রতি বছর আপনার ফেয়ারটা হয়, এবং আপনার মোটামুটি বলা চলে আপনার বিদেশে যারা আপনার ফায়ার সেফটি সিকিউরিটি ইকুইপমেন্টস গুলো আপনার করে থাকে, ম্যানুফ্যাকচারিং করে থাকে, তারা সবাই আমরা আমাদের কোনো না কোনো সদস্যদের আপনি এখানে ডিলার নিয়োগ করে আপনি তারা ব্যবসাকে পরিচিত করছে। তো আমরা আশাবাদী যে আগামীতে হয়তো তাদের মাধ্যমে, তাদের সহযোগিতা আমরা হয়তো সিকিডি আকারে হলো আমরা এখানে তৈরি করবো এখানে ইনশাআল্লাহ। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। নতুন বাংলাদেশকে নিয়ে আপনার প্রত্যাশা কি? যেহেতু আপনি একদিন শিক্ষার সাথে যুক্ত আছেন, শিক্ষক হিসেবে আপনার কাছে কি মনে হয়? আমি মনে করি যে বাংলাদেশ এগিয়ে যাবে। এখন এগুলোর রাস্তাটা কি? সর্বপ্রথম হলো কিক দ্য করাপশন। আপনাকে করাপশনে কিক করতে হবে।
আরেকটা কালচার আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। এটা আপনি জানেন যে আমাদের যখন কোনো দল ক্ষমতায় থাকে তখন বিরোধী দলকে শত্রু মনে করা হয়। স্টেন্স, এটা তো একটা একটা ব্যাড কালচার। আপনি জানেন যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তার দলেরই একজন জয়প্রকাশ নারায়ণকে ডেকে বলেছিলেন যে তুই বিরোধী দল কর, শক্তিশালী বিরোধী দল না হলে আমি দেশ চালাতে পারবো না। আর আমাদের দেশে কি হয়েছে, বিগত সরকারগুলি টার্গেট করেছে বিরোধী দলকে, বিরোধী দল ধ্বংস করে দাও। এতে কি হয়েছে? ওই যে আব্রাহাম লিঙ্কনের কথা, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। এখন জনগণের আর প্রত্যাশা নেই। আপনি বিরোধী দল কেন ধ্বংস করবেন? বিরোধী দল কি? অপোজিশন ইজ দ্য শ্যাডো গভর্নমেন্ট অফ ডেমোক্রেসি। আপনি দরকার হলে বিরোধী দলকে, আমি দাবি করব আপনার মাধ্যমে সরকারের কাছে, যে বিরোধী দলকে তাদের কর্মসূচি পরিচালনার জন্য, তাদের দল পরিচালনার জন্য যেন রাষ্ট্রীয়ভাবে অর্থ প্রদান করা হয়। আপনি শক্তিশালী বিরোধী দল ছাড়া গণতন্ত্র আশা করা যাবে না। বিগত স্বাধীনতার পর থেকে আমাদের প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আমাদের জানেন, আমরা সাংবিধানিকভাবে আমরা ন্যায়পাল আলুর মুখ দেখে নেই। কোন সরকারি ন্যায়পাল নিয়োগ করে না। তাহলে কি তাদের দুর্নীতি করার ইচ্ছা থাকে? আপনি বিরোধী দল শক্তিশালী হবে, গণতন্ত্র শক্তিশালী হবে। এবং আমি আপনাকে একটু সময় নেব, আমি বলতেছি যে আমরা আশা করি এই সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে এবং পরবর্তীতে যারা আসবে তারা যেন বিরোধী দলকে সম্মান করে, শ্রদ্ধা করে, আর শিক্ষা ব্যবস্থাকে যেন উন্নত করে। আর আপনি অপোজিশন কোনো শত্রু না, অপোজিশন বন্ধু। ধন্যবাদ। একদম শেষ পর্যায়ে চলে এসেছে। যদি বাংলাদেশ নিয়ে আপনার প্রত্যাশা থাকে? আমার প্রত্যাশা অবশ্যই ব্যবসায়িক কেন্দ্রিক হবে। সেটা হচ্ছিল গিয়ে আপনি আমাদের যে পরিস্থিতি বর্তমানে আমরা বিদ্যমান, সেখান থেকে উত্তরণের কিছু উপায় রয়েছে। সেটা হলো আমলাতান্ত্রিক যে জটিলতাগুলো রয়েছে সেগুলো থেকে আমাদের নিস্তার পেতে হবে। আপনি এখনো কোনো প্রতিষ্ঠান বা কোনো শিল্প যদি আপনি গড়ে তুলতে চান, সেক্ষেত্রে 19টা বিভাগ থেকে আপনার লাইসেন্স অথরিটি রয়েছে, তাদের থেকে অনুমোদন নিতে হয়। এটা যদি ওয়ান আমব্রেলার মধ্যে করে যায়, অনলাইন সিস্টেম করে যায়, আশাবাদী যে আমরা শুনলাম যে খুব রিসেন্টলি ফেব্রুয়ারি মাসে হয়তো এটা আমরা পাবো আর কি। অনলাইনে আপনার 19টা জায়গায় এক জায়গায় আমরা অ্যাপ্লিকেশন করলে এটা পেয়ে যাবো। এটা যদি হয়, সেই ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় দিক হচ্ছিল গিয়ে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি। বর্তমানে আইন শৃঙ্খলা আপনার বলা অপেক্ষা রাখে না। সবচেয়ে আমার দেখা মতে সবচেয়ে খারাপ অবস্থা রয়েছে আইন শৃঙ্খলা। আপনার চুরি ডাকাতি ছিনতাই থেকে শুরু করে চাঁদাবাজি হরমেশা হচ্ছে, এটা অস্বাভাবিক উপায় নেই। এখান থেকে কিন্তু আপনার কনসেন্ট্রেট দিতে হবে। এটা কিন্তু ব্যবসায়ীদের অন্তরায়, ব্যবসা বান্ধব পরিবেশের অন্তরায়। নিশ্চয়ই আমরা ঘুরে দাঁড়াবো। হ্যাঁ, এটা প্রত্যাশা। সেই সাথে আপনার বিশ্ববাজার প্রতিযোগিতার সাথে আমাদেরকে কম্পিটিশন করে যেন আমরা আগাতে পারি, সেই ধরনের আপনার থিসিস করতে হবে বা আপনার সেই ধরনের মেকানিজমটা তৈরি করতে হবে। তবে সেদিন আমরা 1 জানুয়ারিতে আমি গিয়েছিলাম বাণিজ্য যে মেলা হলো, সেই মেলার উদ্বোধন অনুষ্ঠানে আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়, আপনার নোবেল লরেন্ট আপনার ডক্টর ইউনুস সাহেব বলছেন যে আমরা সকলে এন্টারপ্রেনার হব, আমরা চাকরির দিকে খুঁজবো না। আমারও প্রত্যাশা একসময় সত্যিকার অর্থে আমার দেশে এন্টারপ্রেনার হবে, বহির দেশে বাইরে থেকে লোক এসে আমাদের দেশে চাকরি করবে। আমরা সেই প্রত্যাশা রাখি, আমি সেই প্রত্যাশা করছি। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ এই আয়োজনে আসার জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, আমরাও প্রত্যাশা রাখি যে উদ্যোক্তা ঘরে ঘরে তৈরি হবে, নতুন সুখী সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে এই বাংলাদেশটা। সেই রকম একটা স্বপ্ন নিয়ে আজকের আয়োজন শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।